এমন এক বাঙালি বিরল বললেই চলে যে ব্যোমকেশ কি ফেলুদার গল্প ভালোবাসেন না, কিন্তু গল্পের গোয়েন্দাদের নিয়ে আমাদের ঠিক যতটা আগ্রহ, দুর্ভাগ্য যে ঐতিহাসিক গোয়েন্দাদের নিয়ে আমাদের প্রায় ততটাই ঔদাসীন্য। প্রাক আধুনিক যুগের সঠিক অর্থে না ছিল গোয়েন্দা গল্প, না ছিল গোয়েন্দা, বড় জোর রাজার কিছু চর নাগরিকদের মধ্যে আত্মগোপন করে থাকত। প্রাক আধুনিক রাষ্ট্রের ক্ষমতা এবং গরজ দুই ছিল অপরিসর। রাজা কি করে মসনদে কায়েম থাকবেন এবং মোটামুটি সুষ্ঠুভাবে কর আদায় করতে পারবেন, মূলত এই চিন্তায় মশগুল থাকত প্রাক আধুনিক কোটাল বাহিনী। তাই কৌটিল্যের অর্থশাস্ত্রই হোক কিংবা বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি, আমরা বারবার দেখা পাই নাগরিকদের মধ্যে মিশে থাকা রাজার গুপ্তচরদের। কিন্তু গোয়েন্দারা এ জগতে গড়হাজির। এই গুপ্তচররা নানা ভেকধারী, কিন্তু তাদের মগজাস্ত্র যে বিশেষ প্রখর ছিল তেমন কোনো আভাস আমরা পাই না। বরং সেই জগতে বুদ্ধিমত্তার প্রতীক হলেন চোর। সম্প্রতি ঐতিহাসিক প্রবীর মুখোপাধ্যায় এক মনোগ্রাহী প্রবন্ধে দেখিয়েছেন কেমন করে আধুনিকতার উত্থানের সঙ্গে সঙ্গে বাংলা সাহিত্যে চোরের ভাবনাটির আমূল চারিত্রিক পরিবর্তন ঘটে যায়। অনেকটা গোপাল ভাঁড় বা বীরবলের গল্পে নায়কদের মতো বুদ্ধিমত্তার প্রতিমূর্তি থেকে চোর ধীরে ধীরে 19 শতকে হয়ে ওঠে ছিচকে লোভী এবং প্রান্তিক একটি চরিত্র। এরই পাশাপাশি উঠে আসে বুদ্ধিমত্তার নতুন প্রতিমূর্তি, মগজাস্ত্র চালক আধুনিক গোয়েন্দা। ব্যোমকেশ বা ফেলুদা পারতপক্ষে লুকিয়ে কাজ করতেন না। একবার বা দুবার তাদের ভেক ধারণ করতে হলেও তাদের মূল অস্ত্র ছিল বুদ্ধি, যুক্তি এবং বিজ্ঞানের দ্বারা সানানো সেই ক্ষুরধার বুদ্ধির জোরেই তারা সম্মুখ সমরে নানা অসামাজিক ব্যক্তিদের প্রতিহত করে। তাদের প্রতিপক্ষ কেবল চোর নয়, জালিয়াত থেকে ডাকাত, সন্ত্রাসবাদী থেকে খুনি, নানা ধরনের দুশ্মনদের মোকাবিলা করতে হয় তাদের। দুশ্মনদের কুশীলবের এই অধিক ব্যাপ্তির মধ্যেই আমরা দেখতে পাই আধুনিক রাষ্ট্রশক্তির নতুন বর্ধিত পরিসর। আধুনিক রাষ্ট্রশক্তির দায়ভার আগের চেয়ে অনেক বেশি। সে শক্তি শুধু কর আদায় করে আর রাজাকে মসনদে আসীন রেখেই ক্ষান্ত হয় না, সে নাগরিক জীবন এবং সম্পত্তি রক্ষার নতুন দায়ভারও বহন করে। আধুনিক রাষ্ট্রের সার্থকতা সাধিত হয় নাগরিক জনজীবন এবং সার্বিক আর্থিক উন্নতির ব্যবস্থাপক রূপে। তাই তো তাকে জালিয়াত বা খুনি ধরার জন্য নতুন করে তোড়জোড় করতে হয়, এবং সেই নতুন ব্যবস্থার উপস্থক হিসেবেই আবির্ভাব আধুনিক গোয়েন্দার। 18 শতকের শেষ থেকে 20 শতকের প্রথমার্ধ অবধি 4 জন গোয়েন্দা কলকাতায় গোয়েন্দাগিরির ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। এদের মধ্যে সর্বপ্রথম ছিলেন ওয়ারেন হেস্টিংসের বিশেষ বন্ধু মঠ সাহেব। তার স্মৃতি আজ বহন করে চলেছে উত্তর কলকাতার মঠ লেন। এরপর 19 শতকের মাঝামাঝি এলেন রিড সাহেব। ইনি কলকাতার সিআইডি বিভাগে প্রতিষ্ঠা করেন। শেষ দুজন ছিলেন বাঙালি, আজিজুল হক ও হেমচন্দ্র বসু। ইতিহাসবিদ ছান্দক সেনগুপ্তের গবেষণা থেকে আমরা জানতে পারি কেমন করে 19 শতকের শেষের দিকে পুলিশ কমিশনার এডওয়ার্ড হেনরির নির্দেশে আঙুলের ছাপের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করার এক নতুন ব্যবস্থাপনা উপস্থাপন করে এই দুজন। তবে মনে রাখতে হবে, এরা 4 জনই ছিলেন সরকারি গোয়েন্দা, ঠিক সাহিত্যের বিখ্যাত গোয়েন্দাদের মতো স্বাধীন সত্যান্বেষী নন। আধুনিকতার উত্থানের সঙ্গে সঙ্গে রাষ্ট্রশক্তি নিরপেক্ষতার ধারণাটিও দৃঢ় হয়ে ওঠে। তখনই রাষ্ট্রের সম্যক পরিধির বাইরে গিয়ে স্বাধীন গোয়েন্দাদের আবির্ভাব হয়। এই স্বাধীন গোয়েন্দারা যদিও তাদের কাজের মাধ্যমে রাষ্ট্রশক্তির পরিপূরক, তবু তারা রাষ্ট্র থেকে স্বতন্ত্র। নাগরিক জীবন ও সম্পত্তি রক্ষা করতে তারা রাষ্ট্রের পাশাপাশি কাজ করেন। এদেশে সরকারি থেকে বেসরকারি গোয়েন্দাবৃত্তির এই ইতিহাসের জনক চার্লস হার্ডলেস নামক এক অ্যাংলো ইন্ডিয়ান গোয়েন্দা। হার্ডলেসের জীবন কোনো উপন্যাসের চেয়ে কম রোমাঞ্চ নয়। তার জন্ম 1866 সালে হাওড়ার এক হতদরিদ্র পরিবারে। পরিবারটি এতই দরিদ্র ছিল যে তার এক কাকা জন হার্ডলেস রোজ রোজ নিজেদের সন্তানদের অনাহারে কষ্ট সহ্য করতে না পেরে আত্মঘাতী হন। মেধাবী ছাত্র চার্লস এই দরিদ্রের হাত থেকে মুক্তি পান অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য বিশেষ আবাসিক স্কুল লা মার্টিনারের বৃত্তি পেয়ে। স্কুল শেষ করে তিনি চাকরি পান জিপিওতে ডাক বিভাগে, আর এখানেই অপ্রত্যাশিতভাবে শুরু হয় তার গোয়েন্দাগিরি। সময়টা তখন 19 শতকের শেষ দিক। দেশে ইংরেজ রাজত্ব কায়েম হয়েছে এবং কলকাতাকে কেন্দ্র করে সারা ব্রিটিশ সাম্রাজ্যে চলেছে নানা ব্যবসা বাণিজ্যের এক মহাযজ্ঞ। সেই ব্যবসা বাণিজ্য অনেকটাই নির্ভরশীল ডাকযোগে পাঠানো টাকা কড়ি, দলিল, দস্তাবেজ, মালপত্র ইত্যাদির ওপর। সেই কারণেই তখন ডাক বিভাগের ভিতরে
চুরির বহরও ছিল বেশ বড়সড়। মানি অর্ডারের টাকা থেকে শুরু করে বড় পার্সেল সহ অনেক কিছুই লোপাট হয়ে যেত। খেসারত দিতে হতো ডাক বিভাগকে, তাতে প্রতি বছর ডাক বিভাগের অনেক টাকা লোকসান হতো। এইসব চুরিতে প্রায় বেশিরভাগ সময় হাত থাকতো ডাক বা রেল বিভাগের কর্মচারীদের, তবে তাদের ধরা ছিল অসাধ্য, কারণ তারা অবশ্যই নিজের নাম সই করে জিনিসটি নিত না। তবে ডাক বিভাগে কেরানি থাকাকালীন চার্লস হার্ডলেস লক্ষ্য করেন যে অনেকগুলো চুরি সংক্রান্ত যেসব কাগজপত্র পাওয়া যাচ্ছে তার সঙ্গে কয়েকজন বিভাগীয় কর্মচারীর হাতের লেখার একটা মিল আছে। তিনি ব্যাপারটা নিয়ে ভাবতে শুরু করেন, হাতের লেখা দেখে কি সত্যিই একটি মানুষকে চেনা যায়? একটি মানুষের হাতের লেখা কি সবসময় একরকম হয়? এই সব নিয়ে তিনি ধীরে ধীরে পড়াশোনা শুরু করেন। নিজের চেষ্টায় এবং খরচে তিনি হাতের লেখা সংক্রান্ত নানা বই কিনে পড়েন। অবশেষে তিনি তার বিদ্যাকে কাজে লাগিয়ে দু একটি চুরি ধরে ফেলেন। এতে স্বাভাবিকভাবেই ডাক বিভাগের বড়বাবুরা খুব খুশি হন। চার্লসকে এবার চুরি ধরার জন্য কিছু অবসর সময় ও সুবিধেও দেওয়া হয়। তার অনুরোধে ডাক বিভাগ তাকে ভারতের নানা প্রান্ত থেকে নানা ধরনের হাতের লেখা জোগাড় করে দিতে থাকে। চার্লস অবসর সময়ে তার চর্চা চালিয়ে যান এবং উত্তরোত্তর আরও বেশি চুরি ধরে ফেলতে সক্ষম হন। ক্রমশ তার নাম ডাক পোস্ট অফিসের বাইরেও ছড়িয়ে পড়তে থাকে। ডাক আসতে থাকে খোদ লালবাজার থেকে। ডাক বিভাগের মামুলি কেরানিকে তাই প্রায় বিশেষ অনুমতি দিয়ে পাঠিয়ে দেওয়া হয় পুলিশকে সাহায্য করতে। অবশেষে লর্ড কার্জন যখন এদেশের বড়লাট হয়ে আসেন তখন কলকাতা পুলিশ তার কাছে দরবার করে যে হার্ডলেসকে ডাক বিভাগ থেকে সরিয়ে পাকাপাকিভাবে পুলিশে চাকরি দেওয়া হোক। কার্জন তার কাজের নমুনা দেখতে চান। ততদিনে হার্ডলেস প্রায় 10 বছর ধরে পুলিশকে সাহায্য করেছেন, ফলে তার অনুসন্ধান করা অনেক কেসই ছিল পুলিশের ফাইলে। সেই ফিরিস্তি দেখে খুশি হয়ে 1905 সালে কার্জন লন্ডনে চিঠি পাঠান হার্ডলেসের জন্য পুলিশ বিভাগে একটি বিশেষ পদ সৃষ্টি করার অনুমতি চেয়ে। কার্জনের চিঠি থেকে আমরা জানতে পারি যে হার্ডলেসকে এর মধ্যেই দুবার অস্থায়ীভাবে পুলিশ বিভাগে চাকরি দেওয়া হয়েছিল এবং দুবারই তিনি কৃতিত্বের সঙ্গে বেশ কিছু মামলা সমাধান করেছিলেন। লন্ডনে ভারত সরকারের জন্য ভারপ্রাপ্ত মন্ত্রী সিনজন বোডারিক কিন্তু কার্জনের আবেদন খারিজ করে দিলেন। তার মতে হাতের লেখা বিশারদরা যেমন নির্ভরযোগ্য নন এবং এমন একজনকে পুলিশের চাকরি দিয়ে বৃথা অর্থ নষ্ট হবে। কলকাতা পুলিশের লোকেরা কিন্তু হাল ছাড়লেন না। তারা আবারও হার্ডলেসকে আরও 1 বছরের জন্য অস্থায়ীভাবে চাকরিতে বহাল রাখলেন। পরের বছর মানে 1906 সালে পুলিশ কর্তাদের সুপারিশে ফের কার্জন চিঠি লিখলেন লন্ডনে। এবার তিনি জানালেন যে মাত্র এই গত 1 বছরে হার্ডলেস 68টি মামলা সমাধান করেছে। তাকে ছাড়া পুলিশ বিভাগ একেবারে পঙ্গু হয়ে পড়বে। এবার লন্ডনে আধিকারিকরা দ্বিরুক্তি করলেন না। হার্ডলেসের জন্য তৈরি হলো কলকাতা পুলিশের নতুন একটি পদ, গভর্নমেন্ট ইনভেস্টিগেটর অফ কোয়েশ্চেনেবল ডকুমেন্টস, অর্থাৎ সরকারি জাল দস্তাবেজ অনুসন্ধানকারী। যে হার্ডলেস চাকরি জীবন শুরু করেছিল ডাক বিভাগে মাত্র 50 টাকা মাইনের কেরানি হিসাবে, তার এখন জুটল লালবাজারে নিজের অফিসে আর 500 টাকার বেতন। ইতিমধ্যে বঙ্গভঙ্গ হয়েছে এবং তার প্রতিক্রিয়াস্বরূপ মাথাচাড়া দিয়েছে সন্ত্রাসবাদী জাতীয়তাবাদ। শহরে গ্রামে নানা জায়গায় তখন গজিয়ে উঠেছে বেশ কিছু গুপ্ত সমিতি। স্বদেশি ভাবাপন্ন যুবকরা বোমা বানাতে আর গুলি চালাতে শিখছে। এই বাজারে চাকরি পেয়ে হার্ডলেসের ওপর ভার পড়ল অনেকগুলো বড় স্বদেশি মামলার, যার মধ্যে অন্যতম ছিল আলিপুর বোমা মামলা, যাতে জড়িত ছিলেন অরবিন্দ ঘোষ। একটি মামুলি ইস্তাহারে হাতের লেখা বিশ্লেষণ করেই হার্ডলেসি দলটির এক সদস্যকে চিনতে পারেন এবং তাদের মাধ্যমেই বাকিদের হদিশ পায় পুলিশ। এইসব কেসে তার কাজ দেখে জাতীয়তাবাদীরা হার্ডলেসকে ঘৃণা করতে শুরু করেন। এমনকি একটি মামলায় বাদী পক্ষের কৌশলী মিস্টার নটন তাকে আদালতে দাঁড়িয়ে সরকারের চেয়ারের পায়ে বাঁধা কুত্তা বলে বিদ্রূপ করেন। হার্ডলেস কিন্তু মোটেই সাম্রাজ্যবাদী ছিলেন না। তিনি চিরকালই বলতেন যে অ্যাংলো ইন্ডিয়ানদের পিতৃভূমি বিলেত, মাতৃভূমি কিন্তু ভারত। ইংরেজ একদিন এদেশ ছেড়ে যাবেই, কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানরা এখানেই থাকবে। তবে উগ্র জাতীয়তাবাদ তিনি পছন্দ করতেন না। তার ধারণা ছিল চরমপন্থা অবলম্বন করলে নানা ঝঞ্ঝাট দেখা যাবে এবং দেশ অচল হবে। তাই তিনি নরমপন্থী জাতীয়তাবাদের পক্ষে ছিলেন। পরবর্তীকালে তিনি অ্যাংলো ইন্ডিয়ান নেতা ফ্রাঙ্ক অ্যাটনির সহকর্মী হিসাবে অ্যাংলো ইন্ডিয়ানদের নরমপন্থী জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করার জন্য নানা কর্মকাণ্ডের আয়োজনও করেছিলেন। সরকারি চাকরিতে থাকাকালীন এইসব রাজনীতির প্রশ্ন বিশেষ ওঠেনি। আর 5 জন পুলিশ অফিসারের মতো
তিনিও সরকার বিরোধী শক্তিকে দমনের প্রয়াস করেছিলেন। সেখানে ব্যক্তিগত রাজনীতির জায়গা ছিল না। তবে সরকারি চাকরিতে যে হার্ডলেসের মন বসছিল না তা কিছুটা হলেও এইসব মামলার কারণেই। তাই চাকরি ছাড়ার প্রথম সুযোগেই তিনি ইস্তফা দিয়ে দেন। সুযোগটি অপ্রত্যাশিতভাবে তার হাতে এসে যায় 1912 সালে। 1911 সালে হায়দ্রাবাদের নিজাম মাহবুব আলী খানের জীবনাবসান ঘটে। তার জায়গায় প্রয়াত নিজামের দ্বিতীয় পুত্র মীর ওসমান আলী খান সিংহাসনে বসলেন। কিন্তু দরবারের কিছু প্রতিপত্তি সম্পন্ন ব্যক্তি নতুন নিজামকে সিংহাসনে দেখে খুশি হলেন না। তারা গোপনে চক্রান্ত চালাতে লাগলেন কি করে নতুন নিজামকে মসনদচ্যুত করা যায়। ভাগ্যক্রমে তাদের একটি গোপন চিঠি ওসমান আলীর হাতে পড়ে গেল। তবে সে চিঠি কে লিখেছে তা তিনি বুঝতে পারলেন না। এই দিকে দ্রুত এই দুরাভিসন্ধি অবসান ঘটাতে না পারলে যে তার রাজত্ব থাকবে না তা তিনি বুঝতে পারলেন। তখন তিনি ইংরেজ সরকারের কাছে একজন সুদক্ষ গোয়েন্দার খোঁজ চেয়ে চিঠি লিখলেন। ইংরেজ সরকারের অবস্থার গুরুত্ব বুঝে কয়েকদিনের জন্য হার্ডলেসকে হায়দ্রাবাদে পাঠালেন। হার্ডলেস তার বড় ছেলে চার্লস এডওয়ার্ডকে সঙ্গে করে আস্তানা গাড়লেন হায়দ্রাবাদের কিং কোঠি প্যালেসে। সেখানেই তার আলাপ হলো বিখ্যাত আলোকচিত্র রাজা দীনদয়ালের সঙ্গে। সেই আলাপের মধ্যে দিয়ে হার্ডলেসের হাতের লেখার বিশ্লেষণে একটা নতুন উপায় বার করে ফেললেন। যে কোনো লেখার একটি ছবি তুলে তাকে বিবর্ধিত করে লেখার মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম ভেদাভেদ ধরার এই নতুন রীতি ব্যবহার করে হার্ডলেস নিজামের বিরুদ্ধে চক্রান্তকারীদের চিনে ফেললেন। নিজাম তৎক্ষণাৎ ষড়যন্ত্রকারীদের তার রাজ্য থেকে চিরদিনের মতো নির্বাসিত করলেন। কৃতজ্ঞতা স্বরূপ হার্ডলেসকে উত্তরপ্রদেশের চুনা জেলায় একটি প্রাসাদোপম বাড়ি আর কিছু জমি কিনে দিলেন। হার্ডলেসও তৎক্ষণাৎ সরকারি চাকরিতে ইস্তফা দিয়ে দিলেন। কলকাতার পাট চুকিয়ে এবার হার্ডলেস তার বিশাল পরিবার নিয়ে চলে গেলেন চুনারের দ্য স্যাংচুয়ারি নামক সুন্দর একটি বাড়িতে। এই সময় থেকেই তিনি স্বাধীনভাবে গোয়েন্দাগিরি শুরু করলেন। তার বাড়ির একতলায় তিনি গড়ে তুললেন একটি প্রয়োগশালা ও একটি গ্রন্থাগার। এর পাশাপাশি শুরু করলেন গোয়েন্দাগিরি সংক্রান্ত একটি সামরিক পত্র প্রকাশনা। সামরিক পত্রিকাটি অবশ্য বেশি দিন চলেনি। তবে সেটা বন্ধ হয়ে যাওয়ার পর হতোদ্যম না হয়ে কিছুদিনের মধ্যে আবার নব কলেবরে তা প্রকাশ করেন হার্ডলেস। এই দ্বিতীয়বারের উদ্যোগ বেশ কিছুদিন চলেছিল। হার্ডলেসের প্রয়াস ছিল ডকুমেন্ট ইনভেস্টিগেশন নামক এই পত্রিকাটির মধ্যে দিয়ে গোয়েন্দাদের কাজের প্রযুক্তি এবং বিজ্ঞানের ব্যবহার বাড়িয়ে তোলা। পত্রিকাটির যে কটি সংখ্যা আজ পাওয়া যায় প্রায় প্রত্যেকটিতেই বিভিন্ন রকমের নতুন প্রযুক্তি ব্যবহারের দ্বারা গোয়েন্দাগিরির কাজের কথা আলোচনা করা হয়েছে। তবে এই সবেরই ঊর্ধ্বে ছিল হার্ডলেসের গোয়েন্দা শিক্ষা ভাবনা। তিনি মনে করতেন যে ভারতবর্ষে সকল জাতিরই একটি না একটি পৈতৃক ব্যবসা আছে। ব্রাহ্মণরা পুজো পাঠ করেন, বৈদ্যরা চিকিৎসা করেন ইত্যাদি। কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানরা যেহেতু নতুন জাতি, তাদের এরকম কোনো পৈতৃক ব্যবসা নেই। তাই তাদের উচিত নতুন কোনো একটি বৃত্তিকে আপন কাজ হিসাবে গ্রহণ করা। অতএব তিনি একটি গোয়েন্দা পাঠশালা গঠন করে যাতে কেবল দুস্থ অ্যাংলো ইন্ডিয়ান ছেলেদের শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। এই গোয়েন্দা পাঠশালাটিও বেশি দিন চলেনি, কিন্তু এর মাধ্যমে চার্লস হার্ডলেস তার 3 পুত্রকে সফল গোয়েন্দা করে তোলেন। 1930-এর দশকে আমরা একটি মামলার দলিল থেকে জানতে পারি যে হার্ডলেসের মেজ ছেলে একাই ততদিনে মাসিক প্রায় 3000 টাকা আয় করেছেন। তার পুত্র চার্লস এডওয়ার্ড, ফিলিপ এবং হ্যারল্ড সকলেই সাফল্যের সঙ্গে গোয়েন্দাগিরি করেন এবং এই সংক্রান্ত বইও লেখেন। এদের মধ্যে চার্লস এডওয়ার্ড বাবার মতো হাতের লেখা বিশ্লেষণের পাশাপাশি আবার রাসায়নিক পদ্ধতিতেও কাগজ ও কালির পরীক্ষার নতুন পদ্ধতি উদ্ভাবনও করেন। মেজ ছেলে ফিলিপও নানা ধরনের রাসায়নিক পরীক্ষা নিরীক্ষা করেন। কনিষ্ঠ পুত্র হ্যারল্ড মন দেন বন্দুকের গুলি, বারুদ এবং গুলি সংক্রান্ত আঘাতের বৈশিষ্ট্যের ওপর। যদিও চার্লস হার্ডলেস ভারত স্বাধীন হওয়ার আগেই মারা যান, কিন্তু তার ছেলেরা স্বাধীনতার পরও থেকে যান চুনারে এবং এলাহাবাদে। তবে স্বাধীনতা এবং উত্তর ভারতে অ্যাংলো ইন্ডিয়ানদের সামাজিক অবস্থা সার্বিক অবনতি হতে থাকে। হার্ডলেসের বংশ এই অবক্ষয়ের হাত থেকে রেহাই পায়নি। 70-80 দশকে তাদের পসার পড়ে যায়। অবশেষে 80-র দশকে চার্লস হার্ডলেসের একমাত্র জীবিত কন্যা দ্য স্যাংচুয়ারিতেই খুন হয়ে যান। ততদিনে অবশ্য হার্ডলেসের অনেক উত্তরসূরি ধীরে ধীরে দেশ ছেড়ে নতুন জীবন শুরু করেছেন বিলেতে বা অস্ট্রেলিয়ায়। এদিকে আধুনিক গোয়েন্দাদের ইতিহাসও তো আমাদের দেশে লান হয়ে আসছে। যে দেশে একদিন আঙুলের ছাপ বিশ্লেষণ বা হাতের লেখা বিশ্লেষণের মতো যুগান্তকারী সব নতুন ধরনের অপরাধ বিজ্ঞানের জন্ম হয়েছিল, সেখানে এখন অপরাধ বিজ্ঞান বলতে পড়ে আছে বাকি দুনিয়ায় বহুকাল আগে অবৈজ্ঞানিক বলে খারিজ হয়ে যাওয়া
নার্কো অ্যানালিসিস বা সেলফ থার্ড ডিগ্রির পিটুনি। গোয়েন্দা গল্প তাই আসছে নানা পরিবর্তন। CSI বা বোনসের মতো সব বিদেশি গল্পের গোয়েন্দারা যখন আগের চাইতে ঢের বেশি সময় কাটাচ্ছেন জেনেটিক, ফরেন্সিক, অস্টিওলজির প্রয়োগশালার নিত্য নতুন বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনে অনুসন্ধান চালিয়ে আমাদের গল্পের গোয়েন্দারা হয়ে উঠেছেন মূলত অ্যাকশন হিরো। গোয়েন্দাদের এই পরিবর্তনের ইতিহাসও ওই 70-এর দশকের শেষেই শুরু। তাই অধ্যাপক পরিমল ঘোষ আমাদের মনে করিয়ে দিয়েছেন যে যতই আমরা ফেলুদা ভক্ত হই না কেন, ফেলুদা মূলত ছোটদের বই। যেখানে ব্যোমকেশ বক্সী প্রাপ্তবয়স্কদের সাহিত্যিকের খোরাক, সেখানে ফেলুদা অপ্রাপ্তবয়স্কদের রোমাঞ্চের ইন্ধন। ব্যোমকেশের গল্পে আমরা দেখতে পাই প্রাপ্তবয়স্ক বাঙালিদের গোয়েন্দার বুদ্ধির ওপর ভরসা, কিন্তু ফেলু মিত্তিরের সময় তা বিরল। সির্ফ বুদ্ধি খাটিয়ে যে দুষ্টে দমন করা যায়, এই বিশ্বাস ততদিনে একমাত্র কিশোর মানুষের ঠাঁই পাওয়ার যোগ্য হয়ে দাঁড়িয়েছে। প্রাপ্তবয়স্কদের গোয়েন্দা বলতে তখন জনপ্রিয় স্বপন কুমারের লেখার দীপক চ্যাটার্জি, যার বুদ্ধির চেয়ে ভরসা বেশি পেশিশক্তি আর গুপ্তচরদের ওপর। এই পরিবর্তন যুক্তিবাদের ওপর আস্থা হারানো চিহ্ন নাকি রাষ্ট্রশক্তির নতুন পেশিবহুল রূপের প্রতীক, তা ঠিকমতো ঠাহর করা কঠিন। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।